এবারে টি-20 বিশ্বকাপ একটি গোলকধাঁধার নাম, যে গোলকধাঁধায় কিন্তু অনেকেই পড়েছে এবং কিছু কিছু দল উতরেও গিয়েছে। আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সুপার 8-এর জন্য কোয়ালিফাই করেছে। কিন্তু এমন 5টি দল আছে যারা হচ্ছে টেস্ট খেলুড়ে দেশ, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শঙ্কায় রয়েছে যে তারা পরের রাউন্ডে যেতে পারবে কিনা। সেই শঙ্কার মধ্যে কিন্তু আজকে বাংলাদেশের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আপনারা জানেন এই ম্যাচটা জিতলে কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার 8। আমরা কথা বলবো, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে এবং পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। আমার সাথে কো স্পন্সর হিসেবে আছে মেটাল হাউস, মেটাল, আইভিয়া ফাইন্যান্স, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড জেডএস RM। এবং দর্শক প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে হাজির হয়েছেন একজন বিশ্লেষক, আপনারা জানেন, সবাই চিনেন, তারেক আজিজ, সাবেক ক্রিকেটার। এবং একই সাথে আমাদের ফ্যান জোনে আছেন 3 জন। আমরা তাদের সাথে একটু পরিচয় নিতে চাই। আপনাদের নাম এবং পরিচয়, কোত্থেকে আসছেন একটু বলবেন আমাদের। আমিনুল ইসলাম নাবিল, আমি স্টেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাবলিকেশন সেক্রেটারি হিসেবে আছি। ওকে, পরেরজন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সোহাগ, আমি মিরপুর থেকে এসেছি। ওকে, আসসালামু আলাইকুম, আমি হাসিব মাহমুদ রশিদ ইনান, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে। আমি মিরপুর থেকে এসেছি। আপনার কি সবাইকে মানে ক্রিকেট ভক্ত আর কি? জি জি। এবং খেলা হয়? খেলা আপাতত হয় না, কারণ বয়স তো হয়ে গেছে, এখন খেলা আপাতত একটু বন্ধ আর কি। কিন্তু আপাতত ক্রিকেট নিয়ে এখনো আইডিয়া আছে, অনেক ইচ্ছা তো আছে। ওকে দর্শক, আপনারা যারা টেলিভিশনের পর্দায় রয়েছেন, আপনারা জানেন প্রতিদিন আপনাদের জন্য কিন্তু একটা কুইজের ব্যবস্থা রয়েছে। এবং প্রতিদিনের মতো গতকালকে যে কুইজটি ছিল সেটা কিন্তু আজকে আমি জানিয়ে দিতে চাই। ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান কে ছিলেন? সেই উত্তরটা কিন্তু দুটো অপশন ছিল, একটা ঋষভ পন্থ এবং সূর্যকুমার যাদব। এটা হচ্ছে আজকের যে কুইজ। আপনারা জানেন যে এইটা হবে আজকের কুইজ। এবং গতকালের কুইজটা আমি একটু বলে দিতে চাই যে নামিবিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল? ডেভিড ওয়ার্নার নাকি অ্যাডাম জাম্পা? আপনারা জানেন যে অপশন বি অ্যাডাম জাম্পা। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের সঠিক উত্তরদাতা পেয়ে গেছি, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আপনাদের জন্য আজকের যে কুইজটি থাকবে সেটা আজকে জানিয়ে দিতে চাই। সেটা কিন্তু ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান কে? অপশন এ ঋষভ পন্থ এবং অপশন বি সূর্যকুমার যাদব। আপনারা চাইলে কিন্তু আসলে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস A অথবা B লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, যত খুশি ততবার। এবং সঠিক উত্তরদাতা পাবেন কিন্তু চ্যানেল 24-এর সৌজন্যে 1000 টাকার পুরস্কার এবং মোবাইল রিচার্জ। এবং একই সাথে কিন্তু এইটার শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। দর্শক, আমরা আলোচনা করব ক্রিকেট বিশ্বকাপ নিয়ে, আলোচনা করব বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে। সেই আলোচনায় আমরা এবার যেতে চাই। আমাদের সাথে আছেন তারেক আজিজ। তারেক আজিজ, শুরুতেই আসলে বলতে চাই কিন্তু আজকে কিন্তু একটা ভাইটাল ম্যাচ বাংলাদেশের জন্য। আপনারা জানেন যে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ, কাকে এগিয়ে রাখছেন আসলে এই ম্যাচটায়? না, আমি তো আমার দেশকে এগিয়ে রাখবই, বাট রিসেন্ট ফর্ম হয়তো আমাদের জন্য কিছুটা শঙ্কার। বাট এই ম্যাচটা আমাদের জন্য আসলেই মানে আমার মনে হয় যে ক্রিকেটেও যে আমরা যেটা বলি যে আমরা যে খুব প্রেশারে ছিলাম শ্রীলঙ্কার সাথে জেতার পরে, যে কনফিডেন্সটা পেয়েছি, লাস্ট ম্যাচটা আপনার হারা উচিত হয়নি, আমরা আমাদের পায়ে কোড়াল মেরেছি। বাট এই ম্যাচটা আমাদের জন্য অনেক কিছু, আমার মনে হয় সুপার 8-এ যাওয়ার জন্য। এবং সেই জায়গাটায় আমরা ভাগ্য ভালো যে US থেকে বের হতে পেরেছি অন্তত, যে এখন যেখানে যাচ্ছি যার যে উইকেটগুলোর সাথে, সেগুলোর সাথে আমরা অনেক বেশি এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত। বাট ম্যাচ যে ভেন্যুতে খেলা হবে সেই ভেন্যুটা কিন্তু লাস্ট 10 বছর ইন্টারন্যাশনালি ম্যাচ হয় না। বাট রিসেন্টলি আপনার T10-এর কিছু আপনার ম্যাচ হয়েছে। সো এটা আমাদের জন্য, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে সব কিছুই আমরা হয়তো আবার নতুন করে শুরু করতে পারি। যে জায়গাগুলোতে আমরা টপ অর্ডার ব্যাটারদের যে ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে। অনেক কিছু সমীকরণে ভালো করার পরে ম্যাচটা হয়তো যাবে। আর নেদারল্যান্ডস ইজ এ গুড সাইড। আমার মনে হয় তারা সাউথ আফ্রিকার সাথে চমৎকার ক্রিকেট খেলেছে এবং একটা ম্যাচ তারা জিতেওছে। সো তাদের ভিতরে যে কনফিডেন্সটা আছে এবং সে তাদের এগেনস্টে ভালো করতে গেলে আমাদের যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার, পার্টিকুলার আমরা সবসময় যেটা বলি যে এই ম্যাচটাকে নিয়ে আমাদেরকে অবশ্যই আলাদা করে কিছুটা প্ল্যান করতে হবে এবং এক্সিকিউশনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে চমৎকারভাবে এক্সিকিউশন করতে হবে। আদারওয়াইজ দিস ইজ T20 ক্রিকেট এবং আমরা জানি যে যত শর্টার ভার্সনে আপনি মিস্টেকটা করবেন আপনার জন্য ফিরে আসাটা ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় যে এই একটা ম্যাচ যেখানে বাংলাদেশ কিছুটা চাপে রেখেই, আমার মনে হয় চাপ মাথায় রেখেই এই ম্যাচটা তারা খেলতে নামছে। আপনি বলছেন আসলে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে এখন হচ্ছে ক্যারিবীয় অঞ্চল, আসলে সেন্ট ভিনসেন্টের কথা বলছেন। আসলে এই পিচটা কিন্তু আসলে দুই দলের জন্যই অনেকটা অপরিচিত। একমাত্র যদি বলি যে আমাদের মাহমুদুল্লাহ হয়তো বা 10 বছর আগে একটা টেস্ট খেলেছিল সেইখানে, তো সেই জায়গা থেকে কি আসলে দুই দলের জন্য কি সমানে সমান থাকবে কিনা এই ম্যাচটা? আপনি যদি রিসেন্ট পাস্ট যেটা বললাম T20 যে সিরিজটা, T10-এর যে সিরিজটা হয়েছিল, সেখানে যদি টুর্নামেন্টটাতে যদি দেখেন, ওখানে কিন্তু
লেফট আর্মদের ভালো করার একটা আমরা দেখেছি যে ওই ম্যাচগুলোতে লেফট আর্মরা অনেক বেশি ডমিনেটিং ক্যারেক্টার শো করেছে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ টিম আসলে গেম প্ল্যানটা বা বেস্ট 11-এর সিলেকশনটা আপনার কীভাবে করে এবং কোন জায়গাটা থেকে আসলে মানে আমরা যেটা ফিল করছি যে এই উইকেটের সর্বোত্তম ব্যবহার আমরা কাদের দিয়ে করতে পারি। কিছু কিছু জায়গায় তো অবশ্যই আপনাকে আউট অফ দ্য বক্স এসে আপনাকে প্ল্যানটা করতে হবে। সেই জায়গাটায় এই নেদারল্যান্ডসের ব্যাটারদের এগেনস্টে কাকে কিভাবে ইউজ করে আমরা ফায়দাটা নিতে পারি সেদিকে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে। তো এই জায়গায় কিন্তু আমরা যদি বলি যে আজকের যেই একাদশ, সেই একাদশে একটু পরিবর্তন আসবে এখানে, কারণ আমরা যদি দেখি যে জাকির আলীকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি আসলে। সেই ক্ষেত্রে কি এইখানে কি স্পিনার বা শরীফুলের কামব্যাক করার কোনো সুযোগ আছে কিনা, না স্পিনার হিসেবে শেখ মেহেদিকে এখানে অন্তর্ভুক্ত করা যেতে পারে? ধরেন আমরা না এই বিলাসিতার মানে এই ধরনের কনফিডেন্সটা দেখাতে পারবো না, বিকজ আমাদের টপ অর্ডার ব্যাটাররা আমাদের শুরুই তো হচ্ছে আপনার 2-3 থেকে, যে 2-3টা প্লেয়ার অলমোস্ট আমরা যেটা বলি না বাংলায় বলি ফাও প্লেয়ার রান করছে অ্যাট দিস মোমেন্ট। সেই জায়গাটাতে হয়তো আমরা ওই কনফিডেন্সটা দিতে পারছি না যে আমরা যদি একটা ব্যাটারকে কমিয়ে একটা বলার আপনার ইনক্লুড করি। আমার মনে হয় 3 পেস এক্সেলেন্ট, যে ওয়েতে এই সমস্যাটা ভালো সাকিব শরীফুলের জন্য জায়গাটা অনেক বেশি কঠিন করে তুলেছে, বিকজ তার লাস্ট 2 ম্যাচের পারফরমেন্স তাকে কিন্তু কনফিডেন্স দিচ্ছে যে তাকে দরকার আছে। বাট আমি আপনাকে বললাম যে এই যে উইকেটে আমরা খেলতে যাচ্ছি এখানকার আপনি যদি স্ট্যাটসটা দেখেন এখানে লেফট আর্মদের ভালো করার পসিবিলিটি সব থেকে বেশি। সো আপনি লেফট আর্ম বললেই সেটা পেস বলার না, সেটা স্পিনারদের ক্ষেত্রে আপনার সাফল্যের হার বেশি। তো সেই জায়গাটা এখন তানভীরকে ইন করাবে কি জাকির আলীকে অফ করে, অথবা এক্সট্রা একটা সিমার আপনাকে করাবো যদি আমরা সম্মুখে আবার ব্যাক করাতে পারি। তো এটা আসলে টিম ম্যানেজমেন্টের ব্যাপার যে তারা আসলে কোন ডিসিশনটা নেবেন, এবং সেই জায়গাটায় সাকিব লাস্ট ম্যাচ বোলিংই করে নেয়, যেটা বাংলাদেশ ক্রিকেট আমার মনে হয় খুব রিয়ার যে তার ম্যাচ হয়েছে সাকিব আল হাসান বল করেনি, কারণ তিনি এমন একটা প্লেয়ার হয় ব্যাটিংয়ে পুষিয়ে দেন নয়তো বোলিংয়ে পুষিয়ে দেন। তো সেই জায়গাটায় আমরা সাকিবের যে পারফরমেন্স আপনাকে হয়তো 2019-এর মাশরাফির যে নীরব প্রস্থান আমরা দেখেছিলাম সেটা মনে করিয়ে দিচ্ছে কিনা এটা নিয়ে কিছুটা সংখ্যায় আছি। বাট আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে সাকিবের বোলিংটা খুবই দরকার, স্পেশালি আপনার নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের এগেনস্টে। আমরা কিন্তু গতকালকেই দেখছিলাম, মানে লাস্ট ম্যাচে যেটা ছিল সেখানে কিন্তু আমরা সাকিবকে মাত্র 1 ওভার বল করতে দেখেছি, এবং সেখানে কিন্তু মাহমুদুল্লাহ অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে 3 ওভার বল করে। এই ম্যাচেও কি আপনার মনে হয় যে মাহমুদুল্লাহকে ওইভাবে কাজে লাগাবে কিনা? আমাদের সমস্যাটা আসলে এখানে, আপনি যদি বাংলাদেশ টিমের দিকে একটু ফলো করেন দেখবেন গত 6 মাসের পরিক্রমায় শান্ত কখন ওপেন করবে এটা আমরা চিন্তা করিনি, বাট সাডেনলি ওয়ার্ল্ড কাপের মঞ্চে পাড়া দিয়ে 1 ম্যাচ পরেই আপনার মনে হচ্ছে শান্তকে দিয়ে ওপেন করাইলে আপনার সমস্যার সমাধান শেষ। আবার মাহমুদুল্লাহর ক্ষেত্রে বেচারা টিমেই নেন না আপনারা, আবার এখন এসে তাকে মেন বলার ভাবা শুরু করেছেন, যাকে টিমে রাখে আমরা দেখেছি বছরের পর বছর বোলিং না করিয়ে আপনারা মুভ করিয়েছেন। সো কিছু আনসার্টেনিটি এখানে আছে, এবং দ্যাটস ওয়াই বাংলাদেশ টিমটা আসলে কোনো সময় ওই কোর টিম হতে পারেনি। যেটা দেখেন আপনি যদি রোহিত শর্মাকে দেখেন লাস্ট 17 ইয়ার্স বা 16 ইয়ার্স ইজ প্লেয়িং, তাকে আপনি কয়বার দেখেছেন নাম্বার 4-5 যায় ব্যাটিং করতে, বা তার ওপেনিং স্লটে এর থেকে আরও কত ভালো প্লেয়ার আছে, তার ওপেনিং স্লট থেকে তাকে কয়বার চেঞ্জ করানো হয়েছে। আপনি আমাদেরকে দেখেন আমরা সম্মুখে নাম্বার 1 ওপেনার হিসাবে ধরে নিয়ে যে আপনার ওখানে তার টিমে জায়গা দিতে পারছি না, মানে আপনার কাছে মনে হচ্ছে যে না একে দিয়ে হবে না ওকে দিয়ে হবে। এই যে সিদ্ধান্তহীনতার যে ফল ওটা আমরা মাঠে প্রতিফলিত দেখছি, আজকে শান্ত, কালকে সৌম্য, পরশুদিন সাকিব, এর আগের দিন লিটন, বা কারো প্রতি সেই আস্থাটা, এই যে ডিসব্যালেন্স, এই যে আপনি সিদ্ধান্তহীনতার জায়গাটা এটা মাঠেও প্রতিফলিত হচ্ছে, এবং আমরা দর্শক যারা আছি আমাদের যারা সবসময় কাই করছেন তারা আসলে অযাচিত একটা প্রেশার ক্রিয়েট করছেন, এবং এই প্রেশারে আমরা নিতে পারছি না। মাঠের ক্রিকেট দেখে মনে হচ্ছে আমরা প্রেশার টাইম আসলেই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল, আমরা আম্পায়ারকে হয়তো দোষারোপ করতে পারি, বাট ওয়ে দ্য লিটন আউট, ওয়ে দ্য সাকিব আউট, ওয়ে দ্য শান্ত আউট, সাউথ আফ্রিকার এগেনস্টে যদি আপনি এই আউটগুলো দেখেন আপনার মনে প্রশ্ন জাগতে বাধ্য যে আমরা জানি যে ডিফিকাল্ট এখানে ব্যাটিং করা, বাট সিলেকশন অফ দ্য শটের ক্ষেত্রে আমি কার এগেনস্টে কার আপনার চ্যালেঞ্জিংয়ে যাচ্ছি, অনেক কিছু আমরা যেটা বলি যে আপনাকে রাইট ডিসিশনটা নেওয়ার, তো সেই জায়গাটা তো আমরা নিতে পারছি না। দ্যাটস ওয়াই ব্যাটিং যদি আপনার যদি কাজ না করে তাহলে আপনার বলারদের পক্ষে ভেরি ডিফিকাল্ট, যে 110 রান করেও জিততে পারছি না, যদি কোনো কারণে আল্লাহ না করুক 140 হয়ে যায় তখন কি হবে। বাট ইউএসএর থেকে বেরোছি তো কিছুটা শান্তি পাচ্ছি যে এইখানে কিছু একটা হবে। যদি কিন্তু আপনি আজকে ওয়েস্ট ইন্ডিজে আর নিউজিল্যান্ডের খেলাটা যদি দেখেন 18 ওভার পর্যন্ত ডমিনেটিং বাই নিউজিল্যান্ড, 2টা ওভার শেপার্ডের ঝড়ে রান কোথায় চলে গেল, 2 ওভারের কারণেই
আপনার আমার মনে হলো যে রাদারফোর্ড একাই আসলে নিউজিল্যান্ড ম্যাচটা করে আপনার জিততে পারলো না। তো ক্রিকেটটা এরকমই, আপনি একটা দুইটা ওভারের বেস্ট ইউটিলাইজ করতে পারলে আপনার সিনারিওটা আপনার হাতে নেবে। বাট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ ব্যাটিং অর্ডারে একমাত্র তৌহিদ হৃদয় আমাদেরকে ওই ইন্টেন্টটা শো করছে যে তিনি কিছুটা ডোমিনেটিং ক্যারেক্টার শো করছেন, যে তিনি ম্যাচগুলোকে ডোমিনেট করতে পারেন। মাহমুদুল্লাহ অনেকবার আপনার এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেছে, বা তিনি লো ফুল টাচটা এইভাবে মিস করবেন এটা আমরা কেউ কল্পনাও করিনি, বাট আমরা মিস করেছি। তো রাইট মোমেন্টে রাইট ক্লিক করাটা একটা টিমের জয় পরাজয়ের ক্ষেত্রে অনেক বড় ব্যবধান রাখে। তো সেই জায়গাটা বাংলাদেশ টিম আমার মনে হয় যে আপনার যাদের সাথে খেলেছি আপনি আসলে বলছিলেন যে আসলে ইউএস থেকে বেরোচ্ছেন, ইউএস থেকে বেরোচ্ছেন, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের যে বোলিং ইউনিট সেখানে কিন্তু আমার মনে হয় যে ইউএসএ আরও বেটার পজিশনে ছিল কিনা বাংলাদেশ, যে কারণ বাংলাদেশের তো ব্যাটাররা রান পাচ্ছে না, সেই জায়গায় কিন্তু আমরা আসলে ডমিনেট করছি বোলিং ইউনিট দিয়ে। দুটো ডিফারেন্ট টাইপ অফ উইকেট আপনার ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড মানে এই সুযোগটা কি ওয়েস্ট ইন্ডিজও পাবে কিনা বাংলাদেশের বোলাররা? ইউএসএতে খেলা হলে অল পেস বোলারদের সুযোগ রয়েছে এখানে ভালো করার, এবং প্রত্যেকটা টিমের, নট অনলি আমাদের টিম, প্রত্যেকটা টিমের পেস বোলার এখানে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে বিকজ অফ ড্রপ অফ উইকেট। যেখানে প্রথম দিকে গ্রাসটা বেশি রাখার কারণে, কারণ এখানে নন স্টপ খেলা হয়েছে, গ্রাস বেশি রাখার কারণে প্রথম দিকে গ্রাস ছিল, বল এক্সট্রা বাউন্স করেছে, মুভমেন্ট ছিল। আপনি যতদিন যাচ্ছে আপনি দেখেন গ্রাসটা কমে গেছে, কিন্তু উইকেটের বাউন্সটা নিয়ে সমস্যা হচ্ছে, একটা লো বাউন্স হচ্ছে, একটা সামনে থেকে পপ করছে। ওয়ার্ল্ড বেস্ট ব্যাটসম্যান রোহিত বলেন, কোহলি বলেন, অল আর মানে আপনার সার্ভাইভিং পিরিয়ডে আমরা দেখছি যে ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। তো সেই অনুপাতে আমার মনে হয় যে বেটার আপনার সুযোগ রয়েছে এই ওয়েস্ট ইন্ডিজে আমার মনে হয় যে ব্যাটসম্যানরা রানে ফেরার। তার কাছে আপনার কাছে আসবো, তবে আমাদের ফ্যানজন আছেন তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই। আপনারা আসলে খেলা দেখতেছেন, এবার বাংলাদেশের খেলা দেখছেন, যে কেমন খেলছে আসলে, কি মনে হচ্ছে যে আজকের ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে অন্ততপক্ষে? আমার কাছে যেটা মনে হয় আজকের ম্যাচে অবশ্যই আমরা এগিয়ে রাখবো বাংলাদেশকে, কারণ হচ্ছে যে এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে। নেদারল্যান্ড টিম রিসেন্ট পাস্টে অবশ্যই ভালো খেলেছে। টি-20 খেলাতে কী হয়, আমি বাংলাদেশের রিসেন্ট যে ম্যাচগুলো দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ক্রিকেট বিশ্লেষক যেমনটা বলতেছিলেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গগুলি, তারা সবাই খেলা পারেন, প্রত্যেকের খেলায় দেখেছি। আমি দেখেছি যে যেই দুইটা বলে গত ম্যাচে আমাদের সাকিব আল হাসান এবং নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন আউট হলো, একই রকম বলে কিন্তু আমি দেখেছি মাহমুদুল্লাহকে বলটা ছেড়ে দিতে, তিনি খেলেননি, বলটা বসে পড়েছেন, ওয়াইড এক্সপেক্ট করতেছিলেন, করেনি। তার মানে বলতে চাচ্ছি যে সাইকোলজি একটা ম্যাটার। কারণ আমরা যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা দেখি, আপনি জেনে অবাক হবেন যে আমি আকরাম খানের আমল থেকে ক্রিকেট খেলা দেখি। তা আমি যারা ক্রিকেটার তৈরি করেছেন তাদের খেলা থেকে দেখেছি যে আমরা সবাই ক্রিকেটার, খেলা নিশ্চয়ই পাইনি। এখানে যেহেতু একটা মাইন্ড গেম, আমি বাংলাদেশকে অবশ্যই এগিয়ে রাখি। তবে এক্ষেত্রে আমাকে মনে হয় আবার অনেকে আছে যে অতিরিক্ত সাবধানী খেলে, যেমন আমাদের লিটন কুমার দাস এতই বেশি সাবধানী খেলেন যে 6 বল খেলে 1 রান নেবেন কি না ইনডিসিশনে ভুগতে থাকেন। সেদিক থেকে তারেক আজিজ ভাই বললেন অলরেডি, আমি সম্পূর্ণ একমত যে তৌহিদ হৃদয় কিন্তু খুব সাহসী ব্যাটিং করতেছে। কারণ টি-20তে আপনাকে সাহসী ব্যাটিং করতে হবে, তবে বল সিলেকশনটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু টি-20 ফর্মেট। টি-20 ফর্মেটে কিন্তু বাংলাদেশ যতটা না ভালো তার থেকে কিন্তু বেশি ভালো নেদারল্যান্ড ভালো। ওই জন্য ওর যায় দুর্বলতাগুলো দেখতে হবে। নিশ্চয়ই আমাদের কোচ বা টিম ম্যানেজমেন্ট তাদের রিসেন্ট যে ম্যাচগুলো নিশ্চয়ই অ্যানালিসিস করছে, তারা কোন কোন বলগুলো ভালো খেলে বা খেলে না। আমার কাছে আজকে মনে হয় যে সাকিব আল হাসান আজকে উইকেট পাবে, যেহেতু উইকেট উনি লেফটি আছেন এবং ভালো বল করেন। গত কয়েক ম্যাচে আমরা রিয়াল সাকিব আল হাসানকে পাইনি, 1 নম্বর থেকে 5 নম্বরে চলে এসেছেন অলরাউন্ডিং পারফরমেন্সের র্যাঙ্কিংয়ে। তো হোপফুলি আজকে যখন সাকিব আল হাসান ব্যাক করবেন, আরও প্লেয়াররা মুখিয়ে আছেন, আমি খুব আশাবাদী যে আজকের ম্যাচ দিয়ে আমরা হয়তো বা সুপার হিট কনফার্ম করে ফেলতে পারবো। আপনার কাছে জানতে চাই আসলে আজকের ম্যাচে কি প্লেয়ার হতে পারে, কি আপনার কাছে কি মনে হয় যে এই পর্যন্ত যতদিন খেলা দেখেছেন, আপনি নেদারল্যান্ডসে খেলা দেখেছেন এবং বাংলাদেশে খেলা দেখেছেন, দুই দলে দ্বন্দ্বটা কার কার মধ্যে হতে পারে? দ্বন্দ্বটা হতে পারে বেশিরভাগ যদি সাকিব আল হাসান ব্যাটিং করেন তাহলে মনে করেন তাদের মাঝখানে মানে দ্বন্দ্বটা হতে পারে। আর যারা কিনা ওপেনিং করবেন, যেরকম যদি এবার যদি ক্যাপ্টেন আমাদের ওপেনিং করেন শাওন, তাহলে হয়তো কোনো একটা দ্বন্দ্ব হবে তাদের মধ্যে। কিন্তু বোলিংয়ের দিক দিয়ে যদি সাকিব আল হাসান বোলিং করেন, আমি আসলে সাকিব আল হাসানের ফ্যান, তো এই কারণে আর কি সাকিব আল হাসানকে বেশি সাপোর্ট করি। আচ্ছা আচ্ছা, আমরা সবাই আসলে সাকিবের খেলার ভক্ত অন্ততপক্ষে, এইটাই আর কি। এখন এইটাই আর কি আশা করতেছি সাকিব আল হাসান তার যে পটেনশিয়ালটা সেটা পুরোটা দেখাতে পারবেন এই ম্যাচের মধ্যে, এইটাই আর কি আমাদের আশা। আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনিও খেলা দেখছেন এবং সাকিবের পারফরমেন্স নিয়ে অনেকে অনেক কথা বলছে যে সাকিব আসলে শেষ হয়ে গেছে, আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে সেরকম মনে হচ্ছে না, কারণ একজন প্লেয়ারের পার্টিকুলার 1-2টা ম্যাচ খারাপ যেতেই পারে, বাট সাকিব আল হাসানের এখনও সেই পটেনশিয়ালিটি আছে যে কামব্যাক করা। লাস্ট ম্যাচে সাকিব আল হাসান ব্যাটিংয়ে ফ্লপ করেছেন এবং বোলিংয়ে ফ্লপ করেছেন, কিন্তু সে কিন্তু তানজিম সাকিমের যে 3rd উইকেটটা সে কিন্তু দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন এবং কাভারে
দাঁড়িয়ে আর কি। তো সেক্ষেত্রে ফিটনেসের দিক দিয়ে এবং সব কিছুর দিক থেকে আমার মনে হয় যে সাকিব আল হাসান এখনও ফুরিয়ে যাননি এবং তার যথেষ্ট সম্ভাবনা আছে আজকে জ্বলে ওঠার। এবং আরেকটি দিক হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ইউএসের সাথে আমরা যেভাবে ম্যাচগুলো হারলাম, তখন ফ্যান হিসেবে সবাই আসলে একদম হতাশায় হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে এই যে আজকে আমরা একটু আশা দেখতে পাচ্ছি, তো সেই আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা সুপার 8-এ যাব এবং তারপর আসলে মেইন ফাইটটা আসলে শুরু হবে। অন্তত সুপার 8 আশা করি আমরা, আশা করি এই মুহূর্তে আমরা আশা করি যে আসলে সুপার 8 আমরা যেতে পারবো। ওকে, আপনাদের জন্য কিন্তু আমাদের একটা কুইজের ব্যবস্থা আছে, এটা তো অবশ্যই জানেন হয়তোবা। এই শোটা ফলো করলে অবশ্যই দেখবেন যে আপনার জন্য একটা কুইজের ব্যবস্থা রয়েছে। যে পারবেন সে আগে হাত উঠাবেন, তারপরে হচ্ছে আমরা প্রশ্নের উত্তরটা নিব এবং দেখবে তারিক আজিজ ভাই কে তার আম্পায়ারের ভূমিকা পালন করতে হবে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, এবারের আসরে এখনো পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান কার? না 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 না, আগে হাত উঠাতে হবে তারপর। কেউ পারছে না? ওকে, আর একটা সুযোগ দিচ্ছি, আমি অন্য একটা প্রশ্ন করছি। আপনারা সবাই হয়তো বা সবাই জানেন যে চ্যাম্পিয়ন কে হয়, আমরা অলওয়েজ এটা মনে রাখি, কিন্তু আমি একটা একটু ঘুরে করতে চাই যে প্রথম আসরে টি-20 বিশ্বকাপের রানার্স আপ দেশ কোনটি? পাকিস্তান। তাই গেছে ভাই, উত্তর সঠিক। হ্যাঁ, প্রথম আসরে রানার্স আপ দেশ পাকিস্তান। অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে চ্যানেল 24 এর পক্ষ থেকে পাবেন একটা গিফট হ্যাম্পার, আমরা আপনাকে তুলে দিচ্ছি প্রথম কুইজের গিফট। এবং আপনাদের জন্য আরও একটা সুযোগ থাকবে, যারা এখনও পারেননি তাদের জন্য একটা সুযোগ থাকবে, আমরা বিরতির পর এসে আমরা সেই কুইজটা আপনাদের জন্য দেখব এবং বিরতিতে যাব। তবে যাবার আগে আমি তারিক আজিজ ভাইয়ের কাছে আরেকবার আসতে চাই। আসলে আমরা যদি টপ অর্ডার দেখি, একটু বাংলাদেশের টপ অর্ডার নিয়ে কিন্তু একটা বিশাল সমস্যা চলছে। আসলে আপনিও বলছিলেন যে আমরা শান্তকে আমরা ওপেন করাচ্ছি এবং তানজিদ তামিমকে যেই ভরসায় আসলে নিয়ে যাওয়া হয়েছে সেই কিন্তু এখনও সেই জ্বলে উঠতে পারেনি। তানজিদ তামিমের বিষয়ে আপনি কি বলবেন? না, ইয়াং প্রসপেক্ট, আপনাকে হয়তো যে জিনিসটা আপনার আগেই বলেছি, আপনার ন্যাশনাল টিমে যে যদি আপনি কাউকে দেখতে চান তাহলে আপনার পারফরমেন্সের গ্রাফটা ধারাবাহিক ধরে রাখাটা ভেরি ডিফিকাল্ট, কারণ ওখানে প্রতিনিয়ত আপনাকে নিয়ে কাটাছিড়া হবে। আজকে এই ম্যাচ পারফর্ম হবে, তা দেখা যাবে 2 ম্যাচ হচ্ছে না, আবার 2 ম্যাচ হবে তা 1 ম্যাচ হবে না। এটার জন্য যে তৈরি হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, ওইটা আমাদের একটা বিশাল বড় গ্যাপ রয়েছে। তার পোটেনশিয়াল নিয়ে কোনো সমস্যা নেই, এবং আপনি যদি বলা হয় যে আপনি আর 2টা ওপেনারের নাম বলেন যাদেরকে আমরা রেখে গেছি, আপনি কিন্তু বলতে পারবেন না। আবার তামিম ইকবালকে আমরা যে প্রক্রিয়াতে ছুড়ে ফেললাম, সেটাও আমরা বুঝতেছি যে এর থেকে তামিম ইকবাল আমাদের অনেক ভালো ছিল। এটা সাধারণ মানুষের জন্ম, বাট যারা এটা টিমটা চালাচ্ছেন, কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, ম্যানেজমেন্ট আছেন, তারা চিন্তা করেছে এই ছোট তামিমকে দিয়েই কাজ হবে এবং তারা তার উপর রিলাই করেছেন। বাট যে ধরনের ডেলিভার্ড আমরা আশা করছি, যে ধরনের উইকেটে আমরা খেলেছি, ওই উইকেট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা যারা না খেলবে তারা এই দূর থেকে দেখে জীবনেও বলতে পারবে না যে এই উইকেটে আসলে জাজমেন্টের যে জায়গাটা, ওটা ব্যাটসম্যানের জন্য অনেক টাফ। আপনার যাদের পিছন দিকে খেলার টেন্ডেন্সি আছে বা পিছনে ভালো খেলতে পারে, সেই ধরনের ব্যাটাররা ওই ধরনের উইকেটে, আপনার ড্রপ পিস উইকেটে সাকসিড হওয়ার রেটটা অনেক বেশি। বাট যেটা আপনি বলেছেন, অবশ্যই সে আমাদের ইয়াং ট্যালেন্ট, তাকে যদি সময় দেওয়া হয় সেও একদিন ভালো করবে। বাট রিসেন্ট টাইমটাতে হি ইজ স্ট্রাগলিং এবং এটা দৃশ্যমান যে তিনি আসলে ধারাবাহিকটা ধরে রাখতে পারতেছেন না। এটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারেরই একটা কমন চিত্র। বিকজ আমি যদি ওই ধরনের চ্যালেঞ্জ নিয়ে বড় না হই, তাহলে যখনই আমার সামনে মোর চ্যালেঞ্জিং বোর্ড, আপনার যেটা আমরা বলি স্কিলফুল প্লেয়ার সামনে এসে দাঁড়াবে, আপনাকে হয় একদিন নয়তো 2 দিন আপনাকে ওরা বুঝে ফেলবে যে আপনি আসলে কোন জায়গাটা উইক আছে। তো সেই জায়গাটায় তামিমের কাছ থেকে আমরা হয়তো কী করতে পারি, যে উইকেটে এখন খেলা হতে যাচ্ছে সেই উইকেটটাতে আমি বিশ্বাস রাখি যে হি ক্যান ব্যাট এবং তার হাতে শট আছে। এখন দেখার বিষয় যে তিনি অ্যাপ্লিকেশনের যে জায়গাটা, অ্যাসেসমেন্ট অফ দ্য উইকেটটা কীভাবে তিনি অ্যাসেস করতেছেন, এই উইকেটে আসলে নিউ বলে তিনি চার্জিংয়ে যাবেন না তিনি ফার্স্ট ওভার থেকে যাবেন, এটা ডিপেন্ড করবে আসলে উইকেটের চরিত্রটা। তাকে যদি একটুখানি তিনি বুঝে উঠতে পারেন, আমার মনে হয় তার এখানে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে যদি আমরা সাকিব এবং শান্তর যেই আউটটা নিয়ে কিন্তু গেল ম্যাচে যে আউট দুজনের একই, যে একটু দৃষ্টিকটু কিনা এইরকম আউট, এইরকম সিনিয়র প্লেয়ারের কাছ থেকে এইভাবে আউটটা হওয়া, বা আপনি যখন একটা দল
আপনি চাপের মধ্যে আপনাকে যদি এই ম্যাচ জিততে হলে আপনার সিঙ্গেল খেলতে হবে, এখানে আমার লং শটের কোনো দরকার নেই, সেই জায়গায় যদি আমরা সিঙ্গেল না খেলে আমরা চিন্তা ভাবনা করি বড় বড় শট খেলে ম্যাচ জিতবো, এইটা কি একটু হলো মেন্টালি? আমরা আসলে কথা বলতে পারি, আমরা এখান থেকে আপনি কোচিং ঠাট দিতে পারেন যে এই বলটা এরকম না মেরে তুমি এক নিতে পারতা, আসলে এটা আসলে এখান থেকে বলে আসলে হবে না। সিচুয়েশন যিনি হ্যান্ডেল করছেন তার মাথার ভিতরে আসলে কি চলছেন এবং তিনি এই গেমটাকে কিভাবে রিড করেছেন, ধরেন এটা একটা বড় প্রশ্ন। এবং সাকিব আল হাসান লাস্ট 17 বছরে তার ব্যাটিংয়ে আউট হয়েছে আর আউট হয় নিয়ে কথা হয় নাই, এটা কোনো দিন হয়নি। সো তিনি এভাবে, তিনি যদি অন হন তো অন, যদি না হন খুব বাজেভাবে তিনি আউট হন। এবং আপনি যদি তার আউটের হিস্ট্রিগুলো ফলো করেন আপনার কাছে মনে হবে এমনিও আউট হয়, বাট এটাই ক্রিকেটটা হলো জান, আমরা তো বলতে পারি যে জায়গাটায় তিনি মিস্টেকটা করেছেন। আমরা জানতাম 150 152-তে যখন নকরিয়া বোলিং করছে এবং যেখানে আনইভেন বাউন্স আছে সেখানে আমি একটুখানি তাকে সম্মান দেখাতে পারি যে প্রপার শট না হলে আমি জিনিসটাকে খেলবো না, বাট যেভাবে তিনি এসে জিনিসটাকে তেড়ে ফুড়ে মেরেছেন ওইটা নিয়ে আপনি কথা বলতে পারেন যে এই সময় এই ধরনের ডিসিশনটা তার জন্য বুমেরাং হয়ে গেছে। এবং শান্তর ক্ষেত্রেও যেটা স্ট্রাগল করছিলেন তিনি রান করতে এবং সাডেনলি তিনি তার মেজাজ হারালেন, আমরা হয়তো বলতে পারি যে এই জায়গাটাতে আপনি আরেকটু ধৈর্যশীল হলে আমার বাংলাদেশ টিমটা বেনিফিটেড হতো। এছাড়া যেটি বলতেন যে এই রয়েস হয়ে এক নিয়ে বা নিয়ে খেলা, এটা আমি আপনি যতই বলি বা বাইরে থেকে যতই বলুক, যখন ব্যাটটা হাতে নিয়ে নামছে এবং তিনি ওই সময় যদি মিস্টেকগুলো করতে থাকে আপনি এভাবে কথা বলতে থাকবেন, বাট আপনার চোখে দৃষ্টিকটু। বাট তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সে হয়তো ভেবেছিল যে অ্যাটাকিং অফ দ্য বেস্ট অপশন, যে আমি তার এগেনস্টে অ্যাটাক করে বের হয়ে যাব ম্যাচটা থেকে, কারণ ওই উইকেটে আসলে সার্ভাইভ করে ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার মতো সেট অবস্থায় শান্তও ছিল না। আর সাকিব সে জানে যে সে কিছুটা ব্যাড টাইম পার করছে বিকজ অফ তার চোখের সমস্যার কারণে, তো তিনি চেয়েছিলেন যে অ্যাটাক করে হয়তো বের হয়ে যেতে, এটা হয়তো আমি ব্যাখ্যা করতে পারি, বাট আউট তিনি এভাবেই হয়েছেন। এবং যত খেলা দেখবেন সবগুলা খেলা এরকমই কিছু না কিছু দেখবেন যে তার কাছে আমরা আরো আলোচনা করব, তবে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ নেক্সট একটা বিরতি পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এবং কো স্পন্সর হিসেবে আছে জেডএসআরএম, আফিফা ফাইন্যান্স, মেটাল, শেজাদি হেয়ার কালার এবং আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আফিফা ফাইন্যান্স, মেটাল, শেজাদি হেয়ার কালার এবং আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। দর্শক আপনারা দেখছেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ, আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে। আপনারা জানেন আজকে কিন্তু একটা বড় পরীক্ষা বাংলাদেশের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ম্যাচটি শুরু হবে 8:30টায় সেন্ট ভিনসেন্টের আর্নস ভেইল স্টেডিয়ামে। দর্শক আপনারা আমাদের সাথে আছেন তারেক আজিজ এবং দর্শক আপনার ফ্যান জোনে যারা আছেন 3 জন, আরও 3 জন কিন্তু তারা আসলে টিম বাস মিস করেছিলেন, তারা আরও 3 জন যোগ হয়েছেন, আমাদের সাথে 6 জন আছেন ফ্যান জোনে। আমি কথা বলবো তারেক আজিজের সাথে, প্রথমেই যেতে চাই। তারেক আজিজ, আপনি আসলে কথা বলছিলাম যে বাংলাদেশ ম্যাচ নিয়ে এবং আজকে কিন্তু আরও 2টো ম্যাচ রয়েছে। আপনি জানেন যে ইংল্যান্ড এবং ওমান এবং একই সাথে আফগানিস্তান এবং পাপুয়া নিউগিনির ম্যাচও রয়েছে কাল ভোর 6টায়। তো আমরা যদি দেখি একটু এবারের বিশ্বকাপটা যদি পুরো ওভারঅল দেখি, সেক্ষেত্রে কিন্তু আসলে বড় দলগুলো কিন্তু সেইভাবে আসলে জ্বলে উঠতে পারছে না। এটার আসলে মূল কারণটা কি দেখছেন? সবচেয়ে বড় কারণটা ছিল উইকেট। যে উইকেটে খেলেছে এখানে বড় দল ছোট দলের ডিফারেন্স কমিয়ে আনার জন্য যথেষ্ট। এটা আইসিসি সাধারণত যে ধরনের উইকেট সবসময় প্রডিউস করে থাকে, আমরা বলি যে নিউট্রাল উইকেট প্রডিউস করে, সেই জায়গাটাতে যেহেতু একটা নতুন জায়গায় তারা ক্রিকেটটাকে প্রসার করতে গেছে, তো ড্রপ পিস মেথডটা হয়তো ঠিক ওই ওয়েতে কাজ করেনি যেটা আইসিসির সাধারণত টুর্নামেন্টগুলোতে আমরা দেখে থাকি, সেটা একটা বড় কারণ। আর আরেকটা জিনিস ভালো লেগেছে যে ছোট টিমগুলার কোয়ালিটিটা মনে হচ্ছে বেড়েছে এবং তাদের যে খেলার যে ধরন বা স্কিলের যে ডেভেলপমেন্ট, ওই জায়গাগুলোতে আপনাকে সাধুবাদ দিতেই হবে। এবং আইসিসিকে ধন্যবাদ যে এতগুলো টিম খেলার সুযোগ দিয়েছে, কারণ না হলে তো এরা সুযোগই পায় না। আপনি যদি দেখেন যে যখন আপনি স্ট্যাটস দেখান তখন দেখা যাবে যে আপনার পল স্টার্লিংয়ের স্ট্যাটস আর রোহিত শর্মার স্ট্যাটস দিয়ে আপনি দেখেন, আপনার কাছে মনে হবে সিমিলার, অলমোস্ট স্ট্যাটস বলতে স্ট্রাইক রেট যদি আমরা দেখি, স্ট্রাইক রেট আদার্স দেখে মনে হবে, বিকজ একজন নন টেস্ট প্লেইং লেশনের সাথে খেলে খেলে তার ক্যারিয়ারটাকে আপনার করেছে, আর একজন কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে আমি বললাম যে টেস্ট খেলোয়াড় দেশের কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে খেলে, সেজন্য সামটাইম আপনি কাগজ কলমের হিসাবে আপনি হয়তো কম্পারিজন করতে পারেন, বাট স্কিলের যে মেন জায়গাগুলোতে আমরা যেখানে জানি যে যেখানে ডিফার করে, আপনি বুমরা আর আপনার ইউএসের পেস বলার কখনোই এক হবে না, দুজনের ভিতরে বিস্তর ফারাক আছে। তো সেই জায়গাটায় আপনি ছোটো টিম বড় টিম যাই বলেন, যখন আপনার কন্ডিশনটা বা যে উইকেটটাতে তাদেরকে সুযোগটা দিয়েছে এবং
ছোটো টিমের অল প্লেয়াররা সেটাকে লুফে নিয়েছে এবং দ্যাটস ওয়াই আপনার ডিফারেন্সটা মনে হচ্ছে খুব কম। বাট রিয়েল ক্রিকেট যেটা আমরা বলি যে সার্ফে যখন ফেরত আসবে, আপনি এই ওয়েস্ট ইন্ডিজ ধাপ থেকে হয়তো আস্তে আস্তে আপনি দেখতে পারবেন যে বড় প্লেয়ার যাদের এত নাম ফ্রেমটা হয়েছে তারা আস্তে আস্তে মূল ধারায় ফেরত আসবে। আমরা যদি একটু টপ অর্ডার দেখি, 20 দলের মধ্যে আমরা যদি টপ অর্ডার দেখি, সেখানে কিন্তু আফগানিস্তানের কথা বলতে হয় আপনারা যদি রহমান আল গুরবাজ দেখেন এবং ইব্রাহিম জাদরান দেখেন, তারা কিন্তু রান পাচ্ছে এবং একই সাথে তাদের বোলিং ইউনিটে যদি দেখেন আপনার ফজল হক ফারুকি কিন্তু লিড উইকেট টেকার, 9 উইকেট তার এখনও পর্যন্ত। তো এই আফগানিস্তানকে নিয়ে কিন্তু এই বিশ্বকাপের আগেও অনেক কথা হচ্ছিল যে আসলে টি-20 বিশ্বকাপে যেহেতু গেলবার ওয়ানডে বিশ্বকাপ ছিল সেইখানে হয়তো বা একটা ঝলক দেখিয়েছিল, এবার টি-20 বিশ্বকাপে কিন্তু তাদের নিয়ে আশা দেখছে অনেকেই। তার কত দূর পর্যন্ত যেতে পারে আসলে আফগানিস্তান? বিকজ অফ আপনি যদি দেখেন যে ফ্র্যাঞ্চাইজির যে ক্রিকেটগুলোতে তাদের 8টা প্লেয়ার কিন্তু এবছর IPL খেলেছে। সো ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট ইজ দেয়ার, বাট কালেকটিভ ওয়েতে যে কাজটা জোনাথন টড যেটা করছেন দেখে ভালো লাগছে অ্যাজ এ কোচ, সেটাকে দলের প্রয়োজনে কীভাবে ইউটিলাইজ করা যায় সেই জায়গাটা তিনি মনোযোগ হয়েছেন। তাদের কিন্তু অনেক দিন ধরেই ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলো ছিল, কিন্তু তারা দেশের হয়ে যখন খেলতো তখন এই ছাড়া পারফরমেন্স আসলে কোনো সময় একটা বড় টুর্নামেন্ট বা বড় টুর্নামেন্টে ভালো করতে আপনাকে হেল্প করে না। বাট দিস ইজ ইয়ার আপনি যেটা নিয়ে আপনি বললেন অনেকেই, বিকজ লট অফ পোটেনশিয়াল প্লেয়ার রয়েছে যারা টি-20 ফরম্যাটটা খুব ভালোভাবে জানে এবং তারা দেখবেন যখন যে ফ্রাঞ্চাইজি গিয়ে খেলে তারা ভাইটাল রোলতে, আমরা যেটা বলি যে জয় পরাজয়ের জায়গাগুলোতে তাদের প্লেয়ারগুলাই দেখি তাদের হাতেই ফ্র্যাঞ্চাইজিগুলো বল তুলে দিচ্ছে, ব্যাটিংয়ের সময় তাদেরকে অপরচুনিটি শুরু করছে। সো তারা ওই জিনিসটা বিল্ড আপ করে ফেলেছে। এখন অ্যাজ এ ইউনিট হিসাবে যদি তারা পারফর্ম করে তাহলে তাদেরকে হারানো যে কোনো টিমের জন্য ভেরি টাফ, বিকজ দে অল আর কোয়ালিটি। দ্যাটস ওয়াই এটা শুরুতেই দেখেন সবাই কিন্তু আফগানিস্তানকে এগিয়ে রাখছে, বিকজ এই কালেকটিভ জিনিসগুলো যখন অ্যাজ এ ইউনিট হিসাবে খেলবে তখন একটা ইউনিটের এগেনস্টে পারা মুশকিল আদার দেন ইন্ডিভিজুয়াল। তো সেই জায়গাটায় আমার মনে হয় চমৎকারভাবে যেটা বোলিং বলেন, ব্যাটিং বলেন, ইভেন মাঠের ফিল্ডিং এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি ম্যাচগুলোর এগেনস্টে, নিউজিল্যান্ডকে তারা যেভাবে উড়িয়ে দিয়েছে তাতে তারা ওয়ার্ল্ড ক্রিকেটকে জানাচ্ছে যে দে আর কামিং। তো সেই জায়গাটায় দেখেন ব্রায়ান লারা কিন্তু প্রথম দিনই, আপনার মনে আছে কিনা জানি না, যে যখন ফার্স্ট ব্রায়ান লারাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পরে এই আফগানিস্তানের নামটাই বলেছিল, বিকজ আমার কাছে মনে হচ্ছে দ্য অল আর রেডি প্লেয়ারকে তারা একসাথে পেয়েছে। এখন দেখার বিষয় যে 100তে এটাকে গাঁথা যায় কিনা। এবং আমরা দেখছি ব্রাভো কিন্তু বিশ্বকাপের আগে ব্রাভোকেও তাদের কোচিং স্টাফে ইনক্লুড করা হয়েছে। আমরা একটু ফ্যান জোনে যেতে চাই। আসলে 3 জন নতুন করে যুক্ত হয়েছেন আমাদের মাঝে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এবার আজকে জানেন যে নেদারল্যান্ডসের সাথে খেলা বাংলাদেশের, তো সেই জায়গায় আপনি খেলা দেখে থাকবেন, তো বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এই ম্যাচটাকে কিভাবে দেখছেন আপনারা? বাংলাদেশ নেদারল্যান্ডের ম্যাচ মানে বাংলাদেশে ভালো যদি খেলে চান্সেস ভালো আছে জিতের। ওদের ফিল্ডিং ভালো করলে, ব্যাটিং ভালো করলে তারা ভালো স্পট একটা তুলতে পারবে, স্কোর তুলতে পারবে। এবং তাদের বোলিং দেখলাম ভালোই করে, আর একটু এফোর্ট দিলে মানে ভালো একটা স্কোর ধরে রাখতে পারবে। এবং কোনো বাংলাদেশের মানে শতভাগ কি নিশ্চিত যে বাংলাদেশ এই ম্যাচ জিতছে নাকি কিভাবে? চান্সেস বেশি, চান্সেস বেশি। আপনি? আমি যদি বলতে চাই, আমাদের লাস্ট ম্যাচ যেটা হলো সাউথ আফ্রিকার সাথে, সেখানে কিন্তু বাংলাদেশ ভালোই খেলেছে। সাউথ আফ্রিকা একটা ভালো টিম, তার বিপক্ষে যে এভাবে ভালোভাবে খেললো, টিমের কিছু কিছু প্লেয়ারদের আরও যদি ভালোভাবে খেলা হয় তাহলে আমরা এই ম্যাচটাও 100% ভাবতে পারি যে জিতবে। এছাড়া নেদারল্যান্ডস ওয়ার্ল্ড কাপের মধ্যে যেভাবে খেললো, একেবারে ছেড়ে দিলে চলবে না নেদারল্যান্ডসকে, যে নেদারল্যান্ডস ছোট টিম বা নিউ টিম। এবং আমরা নেদারল্যান্ডসকে দেখেছি যে সাউথ আফ্রিকা কিন্তু মাত্র 12 রানের মধ্যে 4 উইকেট নিয়েছিল নেদারল্যান্ডস, এবং খুব একটা চাপের মধ্যে কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচটা প্র্যাকটিস ম্যাচে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো সেই জায়গায় আসলে আমরা অত সহজে আসলে নিতে পারি না নেদারল্যান্ডসকে। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে এইবারের বিশ্বকাপে কোন দলকে এগিয়ে রাখছেন ওভারঅল? এখনো তো আসলে টুর্নামেন্ট মাত্র স্টার্টিং পার্টে আছে, আসলে কাকে এই মুহূর্তে এগিয়ে রাখা এই মুহূর্তে বলা টাফ। আর যেহেতু ইউএস এর মাটিতে খেলা হয়েছে আর কি, পুরোই তো অঘটন আর কি, যার জেতার দরকার আরেকজন জিততেছে এরকম একটা সিচুয়েশন। তো সামগ্রিকভাবে যদি বলি আর কি, নতুনদের মধ্যে অবশ্যই আফগানিস্তানের একটা চান্সেস আছে, আর অস্ট্রেলিয়া তো ওয়াল টাইম আর কি, তাদের ভালো টিম থাকলেও তারা ফাইনালে যায়, খারাপ টিম থাকলেও ফাইনালে যায়, এরকম একটা সিনারিও। তো অস্ট্রেলিয়া বা আফগানিস্তান এরকম কিছু একটা হতে পারে। ওকে, তারিক ভাই আসলে অস্ট্রেলিয়ার কথা বলছিলেন, আসলে অস্ট্রেলিয়া তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, এখন এই জায়গাটা মানে অনেক এগিয়ে তারা,
কারণ বিশ্বকাপের আগে আমি প্যাট কামিন্সের একটা ইন্টারভিউ শুনছিলাম, আসলে তিনি বলছিলেন যে টপ 4 টিম কাকে দেখেন, তিনি কিন্তু বলছিলেন ডেফিনেটলি অস্ট্রেলিয়া, বাকি কে হু কেয়ার্স। তো মানে তার এই জায়গাটা কি অস্ট্রেলিয়ার পুরো দলটাই কি এগিয়ে কিনা মনস্তাত্ত্বিকভাবে? না না না, স্কিল অনুযায়ী দেয়ার অনেক আপগ্রেডেড। আপনার খেলাটা তো স্কিলের, মেন্টালিটি গ্রো আপ হবে। আপনি একটা মাস্তানের সাথে থাকলে আপনিও পাতি মাস্তান হওয়ার চান্স আছে। তো ওদের ক্যারেক্টারটাই ওইভাবে, ওরা যে প্রক্রিয়াতে বড় হয়, যে ওয়েতে তারা আসতেছে, দে আর ওয়েল কনফিডেন্ট, দে নো যে তার কাজটা কী। এবং আপনি যদি দেখেন যে প্যাট কামিন্স কোনো সময় আরেকজনের কাজের ভিতরে ঢুকতেছে না, ও জানে ওর যাতে যখন বল আসবে ওর রোলটা কী, ও যখন ব্যাটিং করবে ও কোন সিচুয়েশনে ব্যাট করছে, টিম এখানে ডিমান্ডেড কি, এই জিনিসগুলো ওদের যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াটা ওখানে চমৎকারভাবে গ্রো আপ হয়ে আসে। যার কারণে যেটা আপনি বলেছেন হু কেয়ার, আমি আমার কাজ করব, বাকি যদি আমার থেকে কেউ ভালো আসে তাহলে সে আমাকে বিট করে চলে যাবে। এই ধরনের মানসিকতা নিয়ে যখন বড় হবেন তখন আপনার ভিতরে অলওয়েজ কনফিডেন্স থাকবে এবং তারা খেলাটা জানে এবং তাদের সিলেকশন মেথড থেকে শুরু করে যদি আপনি দেখেন, আমাদের কোনো প্লেয়ার আইপিএলে এরকম খেললে আপনি কোনো লেভেল না খেললে দৌড়ে নিয়ে এসে টিমে খেলায় দিতেন, কিন্তু তাদের দেখেন, তাদের কিন্তু প্যাট কামিংস এত ভালো করার পরেও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি। আপনার ডেভিড ওয়ার্নার লাস্ট সুযোগ চলছে, ডেভিড ওয়ার্নার যে ফর্ম ক্যারি করছে আইপিএলে তার থেকে আপনার ইডাকে আরামে নিতে পারতো, যিনি আরেকটা আমাদের খুব চমৎকার খেললেন আপনার ইসেতে পাঞ্জাবে দিল্লির হয়ে ফ্র্যাঞ্চাইজিতে। তো তাকে তাকে কিন্তু আরামে নিতে হবে, তারা কিন্তু নেয়নি, বিকজ তারা যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছে তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে এবং সেই জায়গাটাতে কিভাবে পারফর্ম করতে হবে, পারফর্ম না করলে কখন চলে যেতে হবে। তো এই ব্যাপারটা তারা খুব ভালো জানে। অ্যারন ফিঞ্চ যখন আপনার ম্যাচটা ছাড়লেন তখন হি ওয়াজ এ ক্যাপ্টেন, এবং বাংলাদেশের মতো জায়গায় হলে আরও 10 বছর টানতে পারবেন আপনি এই প্লেয়ারটাকে, কিন্তু তিনি জানেন যে এখন যদি তিনি সরে না যান তাহলে নতুন কাউকে এসে সময় লেগে যাবে এই জায়গাটাতে। আপনি যেভাবে আপনার ম্যাচটা খেলতেছে, আপনার যদি দেখেন যে এই নামিবিয়ার সাথে ম্যাচটা খেললো, অন্যান্য দলও খেলবে কিন্তু অস্ট্রেলিয়া যখন খেলবে ডিফারেন্সটা এতখানি করে রেখে দিবে যে যাতে বুঝতে পারে যে তিনি একটা টপ টিমের সাথে কম্পিটিভ করেছেন। তো টপ টিমকে বিট করতে হলে অস্ট্রেলিয়ার ওই মানসিকতা বিট করে আপনাকে আসতে হবে। দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়া সবসময় আপনার তাদের খেলার যে মেজাজ, স্কিলের যে ধরন, তারা প্রতিনিয়ত আপগ্রেডেড হয়ে আপনার সামনে উপস্থাপন হবে। সো দ্যাটস ওয়াই তারা অলওয়েজ বেস্ট। এবং হ্যাজেলউড গতকালকে একটা প্রেস কনফারেন্স বলছিলেন, আসলে ইংল্যান্ডকে হ্যাজেলউড বলছিলেন যে ইংল্যান্ডকে যদি আমরা আগে বাদ দিতে পারি তাহলে ভালো, কারণ আমাদের পরবর্তীতে কোনো একটা পর্যায়ে তাদের সাথে আমার খেলতে হতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব যে যেই মার্জিনে স্কটল্যান্ডের সাথে জিততে হয় সেই মার্জিনে আমরা জিতে, দরকার হলে ইংল্যান্ড বাদ পড়ে গেল। এই যে মানে আগেই গ্রুপ পর্ব থেকে বাদ দেওয়ার যে মেন্টালিটি বা ভবিষ্যৎ চিন্তা, এই জিনিসটা কিন্তু অন্য দলের মধ্যে আসলে নেই বলেই চলে। না না, সবার ভিতরেই আছে, এটার সাথে আমি একমত না আপনার সাথে, সবার ভিতরে আছে, বাট অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সিকিউশন এই জায়গাটাতে ওরা বেটার। দ্যাটস ওয়াই আপনি প্ল্যান তো আপনিও করেন শুয়ে, কিন্তু আমাদের প্ল্যানটা ওই প্ল্যানটাতে বাস্তবায়ন করার জন্য যে ধরনের রসদ আপনার দরকার অস্ট্রেলিয়া টিমে সেটা আছে। এবং দ্যাটস ওয়াই তারা জানে যে যদি ইংল্যান্ডকে আমরা 2 বার ফেস করতে চাই না, বিকজ তারা যে কোনো সময় বাউন্স ব্যাক করতে পারে। সো তারা যদি এই কাজটা করে রাখে, যেটা আপনি বললেন, তারা প্ল্যানটা করেছে, বাট প্ল্যানটা তো বাস্তবায়ন করতে হয়। ইংল্যান্ডের সাথে তারা 200+ রান করেছে। মার্ক স্টোনি যেভাবে ব্যাট করছে, তারা তো অস্ট্রেলিয়া টিমে তো সে তো বলছিল যে সে নতুনকে জায়গা দিতে চায় তাকে করার জন্য। এই পারফর্ম করার পরেও তিনি বলতেছেন যে তার জায়গায় আরেকজন আসতে পারে। তো যিনি আসবেন তাকে মার্ক স্টোনি এই বেটার করে আসতে হবে। এই যে মানসিকতাটা, এটাই তো আপনি যখন আপনি কাউকে জায়গাটা ছেড়ে দিবেন, ও তো আরও বেটার করার জন্য করবে, এবং এটা আলটিমেট লাভটা দলের। এবং দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়া সবসময় আইসিসি ইভেন্টে আপনি দেখবেন যে তারা খুব হ্যাভি ওয়েট ক্যান্ডিডেট। এবং দ্যাটস ওয়াই আপনি যেটা বলেছেন যে ওরা ক্যালকুলেটিভ এবং ক্যালকুলেশনের যে জায়গাটা, দোনো জায়গায় ওরা অন্য যে কোনো টিমের থেকে ওরা অনেক আগে থেকে আপনার মুভ করে যে এই 5 মাস পরেও যদি আমি বাংলাদেশের সাথে খেলতে যাই তাহলে কোন জায়গাটায় প্র্যাকটিস করলে বাংলাদেশ ওয়েদারের সাথে খাপ খাওয়াতে পারবো। ওরা আগে থেকে প্ল্যান করে, দেখবেন যে প্রোগ্রামটা ঠিকই ঘুরে ফিরে ওই ওয়েদারে নিয়ে যাবে যেখান থেকে এসে বাংলাদেশে তাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তার কাছে আমরা আরো আলোচনা করব, আমাদের ফ্যান জোনে যারা আছেন তাদের জন্য কিন্তু আরো একটা কুইজের ব্যবস্থা আছে। আপনারা 3 জন হয়তো মিস করেছেন এবং একজন অলরেডি কিন্তু একটা গিফট জিতে নিয়েছে, বাকি 5 জনের এবার সুযোগ রয়েছে আপনাদের জন্য কুইজ। এখনো পর্যন্ত আমরা আলোচনার মধ্যে এর মধ্যে কিন্তু উত্তরটা জানা হয়ে গেছে। আপনারা যদি ভালো করে শুনেন তাহলে কিন্তু উত্তরটা পারবেন। এখনো পর্যন্ত সুপার 8-এ কোয়ালিফাই করেছে কতটি দেশ এবারের বিশ্বকাপে? অলরেডি কোয়ালিফাই করে গেছে সুপার 8-এর জন্য। আচ্ছা, পিছনে হাত আগে 3টা টিম কোয়ালিফাই করছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এন্ড আজকে ওয়েস্ট ইন্ডিজ।
আপনার উত্তরটা একেবারে সঠিক না। পরে আপনি পরে হাত তুলেছেন, আপনার কাছাকাছি গেছে। কাছাকাছি। 5টা। ওকে, আপনার উত্তরটা নিতে চাই। একটা হচ্ছে সাউথ আফ্রিকা, ওকে, কোয়ালিফাই করেছে। আর আরেকটা হচ্ছে মাইক্রোফোন প্লিজ, মাইক্রোফোন বলুন। ফার্স্ট টিম হিসেবে গেছে সাউথ আফ্রিকা, ওরা কোয়ালিফাই করেছে। আর একটা হচ্ছে ইন্ডিয়া। মানে দুটা 5টা 3টা। আসলে দুঃখিত আপনাদের, আমি আসলে একটা গিফট দিতে চাচ্ছিলাম, আসলে পারতেছি না। 4টা দেশ এর মধ্যে কোয়ালিফাই করেছে। আমি আগেই প্রথমেই বলেছিলাম ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। আপনাদের আসলে আলোচনা করে ভালো লাগলো, আমরা আবারও যাবো আপনাদের কাছে। তারেক আজিজ ভাই, আপনি বলছিলেন আসলে যেই দলে ঢোকার যে প্রক্রিয়াটা, যে বেটার পারফরমেন্সের যে বিষয়টা, বাংলাদেশে কি এই জায়গাটা একটু পিছিয়ে কিনা? দেখা গেল একটা আমাদের ব্যাটসম্যান 5টা ম্যাচে রান পাচ্ছে, আবার বাকি 10টায় পাচ্ছে না। তো সেই জায়গায় আমি যে ঢুকবো, তখন কি আমি এরকম চিন্তা করে কিনা কোনো ব্যাটার বা বোলাররা, যে না ও তো এই 5টা ম্যাচ ভালো করছে, আমি 6টা করলে আমার মনে হয় যে আমি দলে চান্স পাবো, এরকম কিনা? আমাদের প্রক্রিয়াতে তো গলদ আছে, এটা আপনাকে মানতেই হবে, এবং একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে আমাদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ। এবং আপনি দেখেন খুব বেশি মানে ভালো প্লেয়ার আপনি আসলে আপনার দেশে রেখে গেছেন, এরকম না যে একমাত্র সাইফুদ্দিনের নিয়ে কথা হয়েছে, একটা বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হতো, হয়তো সেই জায়গাটা ম্যানেজমেন্ট সৌম্যকে চেয়েছে। বাট সৌম্য যে প্রক্রিয়াতে টিমে এসেছে, সেটা যদি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া হয়, তাহলে তো আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে সৌম্য পারফরমেন্সটা করছে কোথায় বা কোন লেভেলে তিনি পারফর্ম করলেন। আমরা একটা স্বীকৃত T20 টুর্নামেন্ট খেলি, সেটা BPL, এবং BPL-এর স্ট্যান্ডার্ড নিয়ে অনেকের কাছে কোশ্চেন মার্ক আছে যে আসলে এখানে প্রপার ক্রিকেটটা ওইভাবে হয় কিনা, যেখানে ধারাবাহিকতা আপনি ধরে রাখতে পারেন। তো এটা প্রবলেম তো আছেই, প্রবলেম থাকবেই, এবং এখান থেকে কিভাবে বেস্টটা নেওয়া যায় সেই জায়গাটাতে যদি আপনারা না করতে পারি, তাহলে তো ধরেন যাদের কথার ইসেতে আমি বলবো যে ধরেন ডিসিশনটা ম্যানেজমেন্টটা নেয় বা অনেক করে, নেওয়া উচিত ছিল প্রফেশনালের কথার উপরে। ধরেন এখন সারাক্ষণ আপনি বলছেন সাকিব চলে না, সাকিবের চোখের সমস্যা, সাকিব লাস্ট, এখন সাকিবকে যদি কেউ বলে যে সাকিব চলে না, লাস্ট 17 বছর খেলছে কেউ? ওই যে কথা বলছে সে খেলছে না, সাকিবই খেলেছে? তো যারা খেলছে তাদের কাছ থেকে কথাগুলো শুনলে ভালো হতো যে আসলে ইন্টারন্যাশনালি যদি আমি স্ট্যান্ডার্ডটা আপ করতে চাই, তাহলে আমার কোন কোন জায়গায় ডেভেলপটা করা দরকার। বিকজ দোজ পিপুল আর দ্য পিপুল যারা এই পথে লাস্ট 16 বছর 17 বছর ধরে আপনার হাঁটছে। তো তাদের কথা না শুনে যারা এই যে সারাক্ষণ আপনাকে শোনাচ্ছে যে এটা হইলে ভালো হইতো, কেউ টিম করে দিচ্ছে, সেই টিম না হইলে আবার উল্টা রিয়াকশন হচ্ছে, অমুক হচ্ছে, তো সেই জায়গাগুলোতে যদি হাত না দেওয়া হয়, একবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে একবার এক লাইনে বলবেন যে আসলে যদি বাংলাদেশ টস জিতে কি না উচিত? আমার কাছে মনে হয় সিচুয়েশন, আমি এখানে বসে দেখতাম, ওখানে আপনার মেঘলা, একটা বৃষ্টির একটা চান্সও আছে, ওয়েদারের যে ফোকাস আমরা দেখেছি, আমার মনে হয় যেটাই নিক এটা কোনো ম্যাটার করে না। আমার কাছে যেটা ম্যাটার করে, এনি হাউ ডু অর ডাই, আমার ম্যাচটা আজকে জিততেই হবে। আমরা আসলে এটাই চাই। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং তার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আসলে চাই যে বাংলাদেশ এই ম্যাচটা অন্ততপক্ষে জিতুক এবং সুপার 8-এর জন্য এক ধাপ এগিয়ে যাক। শেষ করছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল।